আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার্স, আশা করি মহান আল্লাহর অশেষ কৃপায় আপনারা খুব ভালো আছেন। সবাইকে স্বাগতম আমাদের ভৌতিক লাইভ স্টেশনে, যেখানে বাস্তবতা হয়ে ওঠে আরও ভয়ঙ্কর। আপনাদের সাথে আমি আছি নাইম, আর আমার সাথে মিউজিক ও এডিটিংয়ে আছে আমাদের প্রিয় রায়হান ভাই। প্রিয় লিসেনার্স, আমাদের ভৌতিক লাইভ স্টেশনের আজকের এপিসোডটা খুবই স্পেশাল, কারণ আজকে আমাদের চ্যানেলের প্রথম মেগা এপিসোড, যেখানে থাকছে 4টি ভৌতিক সত্য ঘটনা, যার মধ্যে একটি আমার নিজের সাথে ঘটে যাওয়া, আরেকটি আমার আব্বার সাথে ঘটে যাওয়া ঘটনা। এমন সব বাস্তব ভয়ঙ্কর ভৌতিক ঘটনা মিস করতে না চাইলে থাকতে হবে আমাদের সাথে শুরু থেকে শেষ পর্যন্ত। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক, ঘুরে আসা যাক ভয়ের রাজ্য থেকে। প্রিয় লিসেনার্স, এখন যে ঘটনাটি শেয়ার করতে যাচ্ছি সেটা শুধু ভৌতিক না, একেবারে রক্তহীন করা সত্য একটা ঘটনা। এই ঘটনাটা প্রায় 1 বছর আগে একটি পত্রিকায় ছাপা হয়েছিল। একজন ডোম নিজেই সাংবাদিককে ঘটনাটি বলেছিলেন। আজ আমি ঠিক তারই ভাষায় সহজ করে আপনাদের সামনে ঘটনাটি তুলে ধরছি। তখন আমি বেকার, চাকরি খুঁজে বেড়াচ্ছি। নিজের বেকারত্ব ঘোচানোর জন্য যেখানেই চাকরির বিজ্ঞপ্তি দেখতাম সেখানেই আবেদন করে বসতাম। এভাবেই আমার সামনে আসে সহকারী ডোম নিয়োগের একটি বিজ্ঞপ্তি। 7-5 না ভেবে আবেদন করেই দিলাম, এবং আশ্চর্যজনকভাবে আমার চাকরিটা হয়েও গেল। আমি যখন ডোমের চাকরি পাই তখন অনেকেই আমাকে মানা করেছিল, বলেছিল এই কাজ ভালো না, ভয়ঙ্কর, বিপদ আছে। কিন্তু আমি তখন তরুণ, সাহসী, আর সবচেয়ে বড় কথা সরকারি চাকরি। মানুষের কথা শুনে কি আর চাকরি ছাড়ি? চাকরিতে যোগ দিলাম। প্রথম কয়েকদিন শুধু দেখতাম কিভাবে লাশ কাটা হয়। খেয়াল করলাম লাশ কাটার আগে ডোমেরা মদ খায়। আমি ভাবলাম পচা গন্ধ সহ্য করার জন্যই বুঝি মদ খায়। এই কথা বলতেই আমার সিনিয়ররা হেসে বলল, আস্তে আস্তে বুঝে যাবা কেন আমরা মদ খাই। আমি মদ খেতাম না। এভাবেই দিন কাটছিল। একদিন রাতে আমার একাই ডিউটি পড়ে গেল। আমার ওস্তাদ আমাকে বলল, রাইতে আলো জ্বালাইয়া রাখবি, আর কোনো কিছু হইলেও লাশ ঘরের ভিতরে ঢুকবি না কইয়া দিলাম। আমার ওস্তাদ চলে যাওয়ার পর খেয়ে দিয়ে লাশ ঘরের পাশের রুমে গিয়ে শুয়ে পড়লাম। ঘুম আসছিল না। মনটা বড় অদ্ভুত, অস্থির লাগছিল। হঠাৎ কারেন্ট চলে গেল। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, অসম্ভব গরম, ঘেমে একাকার। ঠিক তখনই মনে হলো লাশ ঘরের ভিতর থেকে একটা শব্দ আসছে। ভাবলাম কুকুর বা শেয়াল ঢুকেছে বুঝি। ভয়ে ভয়ে অন্ধকার হাতড়ে লাশ ঘরের দরজাটা খুললাম। চাঁদের আলো জানালার কাছ দিয়ে ঢুকে ঘরটা আবছা করে রেখেছে। তখন ঠিকই আমার মনে পড়ল, আজ তো এখানে একটা লাশ রাখা আছে। 3 দিন আগে ফাঁসি দিয়ে মরা একটা লাশ। ঝগড়া করে আত্মহত্যা করেছিল মেয়েটা। লাশটা ছিল ভয়ঙ্কর, শরীর ফুরে গিয়েছিল, কুটোর থেকে চোখ বেরিয়ে আসছিল, আর জিহ্বাটা আধা হাত লম্বা হয়ে বেরিয়ে চলেছিল। কোমর পর্যন্ত কোঁকড়ানো চুল ছড়িয়ে আছে, 2 হাত উপরে উঠানো। আমরা অভ্যস্ত মানুষ, কিন্তু সেদিনও আমরা শিউরে উঠেছিলাম। হঠাৎ আমি দেখলাম লাশ ঘরে জানালার পাশে একটা মেয়ে যেন দাঁড়িয়ে আছে। ভালো করে খেয়াল করতেই দেখলাম এটা তো সেই লাশটা যে জানালার কাছে দাঁড়িয়ে আছে, বাইরে কিছু একটা দেখছে। আমার শরীর বরফ হয়ে গেল। বুকের ভেতর হৃৎপিণ্ডটা যেন গলা পর্যন্ত উঠে গেল।
হালকা একটা শব্দ হতেই সে আস্তে আস্তে পিছনে ফিরে তাকালো। তার সেই চোখ সোজা আমার চোখে, 2 হাত উঁচু করে থপ থপ শব্দ করে ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসছে। তার হাত বের করা জিভ থেকে টপ টপ করে রক্ত পড়ছে। আমি চিৎকার করতে চাইলাম, কিন্তু গলা দিয়ে শব্দ বের হলো না। দৌড়তে চাইলাম, কিন্তু না, পারলাম না। পা যেন মাটিতে গেঁথে গেছে। শেষ পর্যন্ত প্রাণ বাঁচানোর তীব্র ইচ্ছায় আমি জোরে চিৎকার করে অন্ধকারের ভিতরে ছেড়ে দিলাম এক দৌড়। কিন্তু ভয়ে দিশেহারা হয়ে দরজা খুঁজে পাচ্ছিলাম না। পেছন থেকে শুধু শুনছি থপ থপ থপ। কিছু একটা এগিয়ে আসছে আমার দিকে। মনে হচ্ছিল আজ আর বাঁচব না। অন্ধকারের ভিতরেই দৌড় দিতে গিয়ে কিছু একটার সাথে বাড়ি লেগে আমি পড়ে যাই। তারপর আমার আর কিছুই মনে নেই। পরের দিন আমাকে অজ্ঞান অবস্থায় পাওয়া যায়, হাসপাতালে জ্ঞান ফেরে। এরপর অনেক দিন আমি রাতে ঘুমোতে পারিনি। আজও সেই রাতের কথা ভাবলে আমার শরীর কেঁপে ওঠে। এই কারণেই হয়তো তোমরা লাশ কাটার আগে মদ খায়। সব ভয় তো আবার সবার সহ্য হয় না। প্রিয় লিসেনার্স, কেমন লাগলো ঘটনাটি? আশা করি আপনাদের অনেকের কাছেই খুব ভালো লেগেছে। চলুন আপনাদের আরও একটি নতুন ঘটনায় নিয়ে যাওয়া যাক। এখন যে ঘটনাটি শেয়ার করতে যাচ্ছি, এটি আমার আব্বার সাথেই ঘটে যাওয়া একটি ভয়ঙ্কর ঘটনা। আমার আব্বা আমাকে যেভাবে বলেছিল চেষ্টা করব সেভাবেই আপনাদের কাছে উপস্থাপন করার জন্য। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তখন 1988 সাল। আমার আব্বার নতুন চাকরি হয় চট্টগ্রাম বন্দরে। তো তখন তো অনেক ছোট একটা পোস্টে আমার আব্বা ছিল। এখন সে আস্তে আস্তে অনেক প্রমোশন হয়ে বর্তমানে খুব ভালো একটা পজিশনে আছে। তখন তো ছোট থেকেই শুরু করতে হইতো। তো তার চাকরি হওয়ার প্রায় 10 থেকে 15 দিন পরে এই ঘটনাটি ঘটে। তার ডিউটি পরে যে জায়গাটাতে, সেই জায়গাটার নাম তখন ছিল পানির ঘাট। পানির ঘাট নামে এই জায়গাটা পরিচিত ছিল সবার কাছে। এখন সেই জায়গাটার নাম চেঞ্জ হয়ে অন্য একটা নামকরণ করা হয়েছে, কিন্তু আমি সেটা বলতে চাচ্ছি না, কারণ বুঝতেই তো পারছেন, না বলাটাই ভালো। তো সেদিন ডিউটি পড়েছিল নোঙ্গর পাহারা দেওয়ার। তো ডিউটিতে ছিল টোটাল 2 জন। জাহাজের যে পল্টন আছে, সেই পল্টনের উপরে বসে বসেই এই ডিউটিটা করতে হবে তাদের। তো তারা রীতিমতো রাতের খাওয়া দাওয়া সেরে ডিউটিতে গেছে। ডিউটিতে গিয়ে তারা বসে 2 জন কথা বলতেছে, হাঁটতেছে, জাহাজের উপরে নজরদারি করতেছে। ওই জায়গাটার একটা একটু বর্ণনা দেই। সেটা হচ্ছে আপনার রাস্তা দিয়ে সরু একটা গলি, সেই গলি থেকে একটু সামনে গেলেই একটা ব্রিজ। সেই ব্রিজের সাথে লাগানো কিছু পল্টন ছিল, যার সাথে চট্টগ্রাম বন্দরের যে জাহাজগুলো, বিভিন্ন ধরনের জাহাজ, এগুলো বাধাই ছিল আর কি, মানে জেডির মতো জায়গাটা অনেকটা। আর যে সরু যে গলিটা দিয়ে মানে এই জায়গায় ভিতরে ঢুকতে হইতো, তার বাম পাশে একটা খাল ছিল, সরু একটা খাল, ছোট। তো আমার আব্বা আর ওনার যে কলিগ, তারা 2 জন ওইখানে বসে ডিউটি করতেছে। তো হঠাৎ করে একটা লোক চিল্লাপাল্লা শুরু করে দিল আর কি, মানে বিশ্রী ভাষায় গালিগালাজ করা শুরু করছে হঠাৎ করে। তো আমার আব্বা জিজ্ঞেস করল তার কলিগকে, আচ্ছা উনি এভাবে চিল্লাইতেছে কেন? আমার কলিগ বলল, সম্ভবত নেশা টেশা করছে, এখানে তো জেলে পাড়া, তো বোটের মানুষ যারা থাকে তারা একটু নেশা পানি করে, হয়তো নেশা করছে, সেই জন্য হয়তো আবার চিল্লাপাল্লা করতেছে আর কি। এই কথাটা বলে 2 জন যখনই পেছন দিকে ফিরছে, তখন দেখলো একজন
মানুষ। তার পরনে ছিল একটা কমলা রঙের ধুতি, বড় বড় চুল জট পাকানো, আর দাড়িও ছিল অনেক বড় জট পাকানো, হাতে একটা ত্রিশূল, আরেকটা হাতে সম্ভবত এটা একটা ঘুঁটি ছিল। এই জিনিসটা নিয়ে সে হাঁটতে হাঁটতে পল্টনের উপরে চলে আসছে। তো আমার আব্বা আর আমার যে কলিগ ছিল তারা জিজ্ঞেস করলো, এই যে আপনি এখানে যে আসছেন, এখানে তো সাধারণ মানুষের ঢোকা নিষেধ, আপনি এখানে কেন ঢুকছেন? ওই লোকটা না মানে কথাতে তেমন কোনো পাত্তাই দিল না, সে সোজা হাঁটা শুরু করে দিচ্ছে। এরকম একটা অবস্থা। ওই যে নেশাগ্রস্ত যে লোকটা ছিল সে হঠাৎ করে এই যে কমলা রঙের ধুতি পরা যে লোকটা তার দিকে ফিরে তাকায়। ফিরে তাকানোর পরে তাকেও শুরু করছে অসম্ভব শ্রী ভাষায় গালিগালাজ করা। এই গালিগালাজ করতেছে আমার আব্বা আর তার কলিগ ওই লোকটাকে থামানোর চেষ্টা করতেছে যে আপনি শুধু শুধু কেন একজনকে গালাগালি করতেছেন, আপনি থামেন, চুপ করেন, এরকম বলার চেষ্টা করতেছিল আর কি। তখনই মানে যে ঘটনাটা ঘটলো আমার আব্বা আর তার কলিগের চোখের সামনে, আসলে নিজের চোখে না দেখলে এটা বিশ্বাস করার মতো না। ওই যে ধুতি পরা যে লোকটা সে শুধু পিছন দিকে ফিরে ওই যে নেশাগ্রস্ত যে লোকটা ছিল তার দিকে তাকাইছে। অমনি দেখলো কি ওই নেশাগ্রস্ত লোকটা মাটি থেকে প্রায় 10-15 ফুট উপরে হাওয়ার উপরে ভেসে খালের মধ্যে এসে পড়ছে। তাও কীরকম, মাথা নিচে পা উপরে। মানে এটাকে অনেকটা এমনভাবে ব্যাখ্যা করা যায় যে কেউ একজন তার পা ধরে তাকে কাদামাটির মধ্যে গেড়ে ফেলছে, এইরকম একটা অবস্থা। এইটা যখন দেখলো আমার আব্বা আর তার কলিগ, তারা দুইজন তো প্রচণ্ড পরিমাণে ভয় পাইছে। ভয় পেয়ে মানে তারা একটু পিছন দিকে সরে আসছে আর কি ওই ধুতি পরা লোকটার থেকে। আমার আব্বার মুখ দিয়েও কোনো কথা বেরোইতেছে না, তার কলিগের মুখ দিয়েও কোনো কথা বেরোইতেছে না। ওই লোকটা হাঁটতে হাঁটতে ওই পল্টনের শেষ মাথা পর্যন্ত চলে গেছে। শেষ মাথা পর্যন্ত যাওয়ার পরে লোকটা আবার ফিরে তাকাইছে আমার আব্বা তার কলিগের দিকে, তাকিয়ে বলল যে কিরে, আমি যে তোদের পাশ দিয়ে হেঁটে আসছি, আমার বাতাস কি তোদের গায়ে লাগছে? তা আমার আব্বা আর তার কলিগ একজন আরেকজনের চোখ মানে একজন আরেকজনের তাকাইলো। তাকিয়ে ওই লোকটা দিয়ে তাকালো, না 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 না, আমাদের গায়ে আপনার বাতাস লাগে না। মানে খুব নার্ভাস ছিল, ভয়ে পেয়েছিল, তো নার্ভাস অবস্থায় বলছে না না আমার গায়ে কোনো বাতাস লাগে না, আমাদের গায়ে বাতাস লাগে না। এটা যখন বলছে, বলে লাগলে বল, কারণ তোদের ক্ষতি হইতে পারে। তোদের যদি এরকম আমার গায়ের বাতাস তোদের গায়ে লেগে থাকে তাহলে তোদের ক্ষতি হতে পারে, লাগলে আমাকে এখনই বল, আমি চলে গেলে কিন্তু আমাকে আর পাবি না। তারপরে তাও আমার আব্বা আর তার কলিগ বললো যে না না আমাদের গায়ে আপনার বাতাস লাগেনি। আচ্ছা ঠিক আছে। এরপরে যে অবাক করা আরও একটা জিনিস, সেটা হলো কি, এই যে চট্টগ্রাম বন্দর তো কর্ণফুলী নদীর সাথেই অ্যাডজাস্ট করা। হ্যাঁ, এই যে কর্ণফুলী নদীরই একটা জায়গার মধ্যে দিয়ে ওই পল্টনগুলো বাঁধা ছিল, মানে এক সাইড করে। তারা দেখলো সে কর্ণফুলী নদীর মাঝখান দিয়ে পায়ে হেঁটে ওই লোকটা এপার থেকে ওপারে চলে যাচ্ছে। এইটা দেখার পরে আমার আব্বা আর তার কলিগ এত পরিমাণ ভয় পাইছে যে সারা রাত তারা আর পল্টনের ধারে কাছেও যায়নি। পরের দিন সকালে মানে কর্তৃপক্ষকে ব্যাপারটা খুলে বলে নাই, মানে জাস্ট তারা চেষ্টা করছে যাতে ওই জায়গাটার মধ্যে আর যেন তাদের নাইট ডিউটি না পড়ে। এরপরে আমার আব্বা ওইখানে যে স্থানীয় যে ইমাম,
ওই এলাকার যে মসজিদ ছিল, বন্ধুর এলাকার যে মসজিদ, সে মসজিদের যে ইমাম, ওই ইমামের সাথে ব্যাপারটা শেয়ার করছে। তো ইমামে বলে যে এখানে আসলে এই জেডির মতো করার আগে জায়গাটা শ্মশান ছিল। এখানে হিন্দু মানুষ মারা গেলে তাদের লাশ পোড়ানো হইতো। তো অনেক সময় কি হইতো, এখানের ভিতরে বিভিন্ন সময় আগরি তান্ত্রিক এরা এসে এখানে বিভিন্ন রকমের যজ্ঞ করতো, হয়তো বা তাদের মধ্যে কেউ একজন ছিল। আর যে লোকটা, যে এই জিনিসটা তোমরা দেখছো, এই জিনিসটা আসলে খারাপ জিনিস হইল, তার আসলে তোমাদের ক্ষতি করার কোনো ইচ্ছা ছিল না। যদি তোমাদের ক্ষতি করার কোনো ইচ্ছা থাকতো তাহলে তোমাদেরকে এই কথাটা বলতো না যে আমি যে তোদের পাশ দিয়ে হেঁটে আসলাম, আমার বাতাস কি তোদের গায়ে লাগছে। তা আমার আব্বা জিজ্ঞেস করছে, আচ্ছা হুজুর, এই যে কথাটা জিজ্ঞেস করলো যে এটা যদি বাতাস লাগতোই, তাহলে যদি বলতাম যে হ্যাঁ আমাদের গায়ে বাতাস লাগছে, তাহলে কি করতো? তখন হুজুর বলল হয়তো বা ওর রিচুয়াল অনুযায়ী তো তোমাদেরকে কোনো ধরনের একটা চিকিৎসা দিত, হয়তো বা তোমাদেরকে কোনো ধরনের পানির ছিটা দিত বা পানি ভরা দিত, তার মন্ত্র পড়ে বা তার যে রিচুয়াল অনুযায়ী যে সে যেটা শিখছে সেই অনুযায়ী তোমাদেরকে কোনো ধরনের একটা চিকিৎসা দিত আর কি। যাই হোক, তার বাতাস তোমাদের গায়ে লাগে নাই, তোমরা সেফ আছো, এইটাই অনেক ভালো। আর একটা কথা আমি মাঝখান দিয়ে মিস করে গেছি, সেটা হচ্ছে ওই যে লোকটাকে যখন কাদার মধ্যে গেড়ে ফেলা হয়েছে, ওই লোকটাকে আসলে বাঁচানো সম্ভব হয়নি। আমার আব্বা, তার কলিগ, ওই যে এনটিটিটা ছিল, জিন বলতে পারি বা আগরিতান্ত্রিক যাই ছিল আর কি, সে যাওয়ার পরে আশেপাশে চিল্লাপাল্লা করে মানুষ জড়ো করছে। মানুষ জড়ো করার পরে মানে ওই লোকটাকে তোলা হয়েছিল ওই কাদার মধ্য থেকে, কিন্তু আসলে লোকটাকে বাঁচানো সম্ভব হয়নি। ওই লোকটার নাক দিয়ে মুখ দিয়ে মানে গলা পর্যন্ত কাদা পুরো ভরা ছিল। যারা যারা নাকি ওই লোকটার লাশ দেখছে, তারা অনেকেই বলে যে দেখে এমন মনে হয়েছে যে কেউ ওই লোকটাকে এই কাদার ভিতরেই জোর করে চেপে ধরে, মুখের মধ্যে চেপে চেপে তাকে কাদা খাওয়াইয়ে দেওয়া হয়েছে, যাতে করে লোকটা মারা যাইতেই হবে, এইরকম একটা ইয়া ছিল। তো এটা ছিল আমার আব্বার সাথে ঘটে যাওয়া একটা বাস্তব ঘটনা। এই ছিল কাহিনী। আশা করি আপনাদের সবার খুব ভালো লেগেছে। প্রিয় লিসেনার্স, কেমন লাগলো ঘটনাটি? আশা করি সবার কাছে খুবই ভালো লেগেছে। অনেকে হয়তোবা খুব ভয়ও পেয়েছেন। আপনাদের জন্য আরও একটি নতুন ঘটনা নিয়ে আসছি এখনই। কেউ কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন ভৌতিক লাইভ স্টেশনে, যেখানে বাস্তবতা হয়ে ওঠে আরও ভয়ঙ্কর। ঘটনাটা আজ থেকে প্রায় 15 বছর আগের ঘটনা। আমি তখন বাগেরহাট যাচ্ছিলাম। সুন্দরবনের পাশে একটা গ্রাম, নাম রসুলপুর। সকাল 10টায় বাসে উঠেছিলাম, কিন্তু দুর্ভাগ্যের কথা কি বলবো, রাস্তায় 3বার বাস নষ্ট হয়। বিকেলের পৌঁছানোর কথা ছিল, আর আমি পৌঁছালাম রাত 3টায়। তখনকার সময় রাস্তাঘাট আজকের মতো ছিল না, প্রচণ্ড শীত। বাস থেকে নামতেই পুরো শরীর কাঁপতে লাগলো। চারপাশে ঘুটঘুটে অন্ধকার। আমার সাথে যারা বাস থেকে নেমেছিল, 2 মিনিটের মধ্যেই তারা কে কোথায় যেন মিলিয়ে গেল, বুঝতেই পারলাম না। আমি যাচ্ছিলাম ঈদের ছুটিতে বন্ধুর গ্রামের বাড়ি। বন্ধুর নাম বাবলু। তখন মোবাইল ছিল না। গত 5 বছর ধরেই যাব করছিলাম, কিন্তু আর যাওয়া হয়। বাস আমাকে নামিয়ে দিল এমন একটা জায়গায় যেটা দেখতে বাজারের মতো, কিন্তু একেবারে নিস্তব্ধ। 4-5টা কুকুর একটা ভাঙ্গা চায়ের দোকানের সামনে জট পাকিয়ে বসে আছে। আমি ভীতু ছেলে না, লজিক মানি। কত ভূতের বই পড়েছি, কত হরর মুভি দেখেছি, কখনো ভয় পাইনি। বাবলু বলেছিল, তুই বাস থেকে নামবি, আমি হোন্ডা নিয়ে অপেক্ষা করব।
কিন্তু এত রাতে নিশ্চয়ই সে ফিরে গেছে। রায়েন্দা থেকে রসুলপুর যেতে ভ্যানে আধা ঘন্টা লাগে, কিন্তু এত রাতে একটাও ভ্যান নেই। আমি ঠিক করলাম সকাল পর্যন্ত অপেক্ষা করব না, হেঁটেই যাব। মাটির রাস্তা, চারিদিকে ভয়ঙ্কর অন্ধকার, প্রচণ্ড কুয়াশা, নাক দিয়ে পানি পড়ছে, বাতাসে গাছের পাতায় শন শন শব্দ। বাবু বলেছিল মাটির রাস্তা যেখানে শেষ হয় আমাদের গ্রাম সেখানে। অনেকক্ষণ হাঁটার পরেও রাস্তা আর শেষ হয় না। গলা শুকিয়ে কাঠ, ভীষণ ক্ষুধা। বিকেলের পর কিছুই খাইনি। ক্ষুধা পেলে আবার আমার মাথা ঠিকঠাক কাজ করে না। মনে হচ্ছিল যদি একটা বাড়িও পাই একটু খাবার চাইব। খাবার না থাকলে একটু গুড় মুড়ি আর এক মুখ ঠান্ডা পানি। কিন্তু আশেপাশে একটাও বাড়ি নেই। মনে হচ্ছিল আমি জঙ্গলের ভিতরে হাঁটছি। ঠিক তখনই হঠাৎ করে দেখি একটা ভ্যান গাড়ি। ভ্যানের নিচে একটা হারিকেন মিটমিট করে চলছে। আমি দৌড়ে গেলাম ভ্যান দেখে। গিয়ে একটু অবাক হলাম। 17-18 বছরের খুব সুন্দর একটা মেয়ে। সে ভ্যানের উপর বসে ভীষণ কাঁদছে। ভ্যানের উপর একটা লোক শুয়ে আছে, মাথা থেকে পা পর্যন্ত ঢাকা। আর ভ্যান চালাচ্ছে একটা বুড়ো লোক। আমি বললাম, চাচা, রসুলপুর যাব, ডাক্তার শাহজাহান তালুকদারের বাড়ি। পথ হারিয়ে ফেলেছি, দয়া করে একটু নিয়ে যাবেন? বুড়ো লোকটা বলল, শেফালি বিবুকে জিজ্ঞেস কইরে দেখেন, তিনি যদি নিতে চায় তাহলে আমার কোনো আপত্তি নেই। আমি টাকাতেই মেয়েটা ভ্যানে উঠতে ইশারা করলো। ভ্যান চলতে লাগলো। অন্ধকার রাস্তা, প্রচণ্ড বাতাস। শেফালি তখনও কাঁদছে। আমি জিজ্ঞেস করলাম, বোন, কাঁদছেন কেন? সে কেমন একটা নাকি নাকি সুরে বলতে লাগলো, এই লোকটা আমার স্বামী। আজ সন্ধ্যায় সাপের কামড়ে মারা গেছে, ওনাকে শ্মশানে নিয়ে যাচ্ছি। এই কথা শুনে আমার বুক ঠক করে উঠল। তাহলে আমি এতক্ষণ একটা লাশের পাশে বসে আছি। হঠাৎ করে কিছুক্ষণ পর ভ্যানটি একটি শ্মশানের সামনে গিয়ে থামল। তারপর লাশটা ভ্যান থেকে নামানো হলো। অবাক করা বিষয় হলো, শ্মশানে আর কাউকেই দেখতে পাচ্ছিলাম না। ভ্যান চালক শ্মশানের এক পাশে ভ্যান নিয়ে অপেক্ষা করছিল। আর সেই শেফালি নামের মেয়েটি আমাকে বলল একটু লাশের পাশে অপেক্ষা করতে, এখনই আসছে। তখন আমার ভেতরে কিছুটা ভয় কাজ করলেও না করতে পারিনি। হাজার হলেও একটা মেয়ের স্বামী মারা গেছে, এতটুকু তো করতেই পারি। লাশটা একটি পুরনো মাচার ওপর রাখা। আমি লাশের পাশেই দাঁড়িয়ে আছি। হঠাৎ ঠান্ডা কিছু একটা অনুভব করলাম আমার হাতে। ভয়ে আমার বুক কাঁপতে লাগলো। আমি তাকিয়ে দেখি লাশটি আমার হাত ধরে আছে। আমি চিৎকার করলাম, কিন্তু অবাক করা বিষয় হলো আমার গলা থেকে কোনো আওয়াজ বের হচ্ছিল না। চারপাশটা ঘুটঘুটে অন্ধকার। শেফালি আসার কোনো নামগন্ধ নেই, ভ্যান চালককেও দেখা যাচ্ছে না। হঠাৎ লাশটি উঠে বসে পড়ল। আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও বলে চিৎকার করতে লাগলো। কিন্তু ভয়ের কারণ হলো লাশের চোখগুলো সম্পূর্ণ সাদা, কোনো কালো অংশ নেই। এরপর আমার আর কিছুই মনে নেই। পরদিন আমাকে অজ্ঞান অবস্থায় শ্মশানের পাশ থেকে গ্রামের লোক উদ্ধার করে। আমার জ্ঞান ফিরলে আমার পরিচয় শুনে আমার বন্ধুর বাবলুর বাড়িতে আমাকে পৌঁছে দেয়। আমি প্রায় 10-12 দিনের মতো জ্বরে ভুগলাম। কিছুতেই জ্বর কমছিল না।
পরে গ্রামের এক হুজুরকে নিয়ে আসা হলো। উনি এসে আমাকে ঝাড়ফুঁক করে যায়। আস্তে আস্তে আমিও কিছুটা সুস্থ হই আর ফিরে যাই আমার শহরে, আমার নিজের বাসায়। পরে জানতে পারলাম সেই শ্মশানে সেই রাতে ঠিকই একটা সাপে কাটা লাশ নিয়ে যাওয়া হয়েছিল, এবং শ্মশানে নিয়ে যাওয়ার পর তারা জানতে পারল লাশটি জীবিতও রয়েছে, মানে লোকটি মরেনি। কিন্তু অবাক করা বিষয় হলো তারা কেউ না কে আমাকে দেখেইনি, তারা আমার ব্যাপারে কোনো কিছু জানেই না। আমি তো ওদের সাথেই ছিলাম, তবে কেন তারা আমাকে দেখেনি? আমি আজও এটা ভাবি, কিন্তু উত্তর মেলে না। আমার এই ঘটনাটি পড়ে শোনানোর জন্য ভৌতিক লাইভ স্টেশনকে অনেক ধন্যবাদ, এবং আমার বন্ধুর বাবলুর কাছ থেকে আরও অনেক ভৌতিক ঘটনা জানতে পেরেছি। চেষ্টা করব ঘটনা পাঠানোর জন্য। আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ। প্রিয় লিসেনার্স, কেমন লাগলো ঘটনাটি? আশা করি আপনাদের অনেকের কাছেই খুব ভালো লেগেছে। লিসেনার্স, কেমন হয় যদি রাতের আধারে অন্ধকার ঘরে কেউ এসে আপনার খাবারের উচ্ছিষ্ট অংশ থেকে হাড্ডি তুলে খাচ্ছে, আর সেটা আপনি নিজ চোখে দেখছেন? তাহলে চলুন সে বহুল প্রতীক্ষিত ঘটনায়। যে ঘটনাটি আমার নিজের সাথেই ঘটে যাওয়া একটা বাস্তব অভিজ্ঞতা। তাহলে শুরু করা যাক। আর হ্যাঁ, লাইক দিতে ভুলবেন না। ঘটনা কেমন লাগলো সেটাও কমেন্টে জানাতে ভুলবেন না। আর যারা নতুন শুনছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে দিবেন। এটা আপনাদের কাছে আমাদের একটি ছোট্ট অনুরোধ। আপনাদের হাত ধরেই এগিয়ে যেতে চাই বহুদূর। তো অনেক কথা বলে ফেললাম, এবার তাহলে শুরু করা যাক। এই ঘটনাটাই যখন ঘটে তখন 2022 সাল। আমি তখন নারায়ণগঞ্জে থাকি, একটা টেক্সটাইল কোম্পানিতে চাকরি করতাম। তো সেখানেই আমার একজন কলিগ ছিল, ওনার নাম হচ্ছে আলী ভাই। তো যখন আমরা কোরবানি ঈদের ছুটিটা পাই তখন আলী ভাই আমাকে বলে যে ভাই, ফ্যাক্টরি ওপেন হওয়ার 2 দিন আগে আপনি চলে এসেন। আমি জিজ্ঞেস করলাম যে কেন ভাই, 2 দিন আগে আসতে কী করবেন? যে আপনাকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরবো। আমরা তো তেমন একটা ঘোরাঘুরি করি নাই, আমাদের কাজের চাপ থাকে, অথবা দেখা যায় যে আমাদের শিফটের বিল থাকে না, আমাদের দুজনে একসাথে ফ্রি হইতে পারি না আমরা। তো এই জন্য আর কি আপনাকে সাথে নিয়ে ঘুরবো। আমার মামার বাইক আছে, বাইকটা নিয়ে নিব, বাস 2 জনে মিলে আমরা বিভিন্ন জায়গায় ঘুরে খুব এনজয় করব। তা আমি চিন্তা করলাম যে আসলে এটা তো খারাপ না। তো যাই হোক, ফ্যাক্টরি বন্ধ হলো, কোরবানির ঈদ এলো, কোরবানির ঈদ শেষও হয়ে গেল। সেই অনুযায়ী একটা শিডিউল ঠিক করে আমি 2 দিন আগে চলে গেলাম। তাও আমি সকালের বাসে রওনা দিয়েছিলাম। ওইখানে যে পৌঁছতে আমার প্রায় দুপুর 2:30-3টা বেজে যায় আর কি। তো এখানে গেলাম, গিয়ে আমি ওইখানে যে রুমটাতে থাকতাম সেইখানে উঠলাম। ওঠার পরে আমি আলী ভাইকে কল দিছি যে আলী ভাই কোথায় আপনি? তা আলী ভাই বলল যে ভাইয়া, আমার তো একটু সমস্যায় পড়ে গেছি, এখন কি করব? আর কি হচ্ছে? আমাদের ফ্যামিলি মেম্বার একজন হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ছে, যার কারণে মানে আমি আসতে পারতেছি না। আপনি একটু আজকের দিনটা ম্যানেজ করেন, আপনি আজকের দিনটা থাকেন। তা আমি বললাম আচ্ছা ঠিক আছে, এখন ফ্যামিলি মেম্বার যদি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে, এখানে আর কার কী করার থাকতে পারে। আমি ওনার সাথে কথা বলেই আসছিলাম যে রাত্রেবেলা ওনার বাসায় থাকবো আমরা 2 জন। কিন্তু যাই হোক, এই প্রবলেমটার কারণে আর তার বাসায় থাকা হলো না, তার সাথে আমার নিজেকে একা নিজের বাসায় থাকতে হলো। তো সন্ধ্যা হলো, সন্ধ্যা হওয়ার পরে আমি এলাকার মধ্যে একটু হাঁটাহাঁটি করলাম, ঘোরাঘুরি করলাম। মানে খুবই অবাক করা একটা বিষয়। আসলে যারা নারায়ণগঞ্জে থাকেন বা গিয়েছেন তারা দেখবেন যে সরকারি ছুটি ব্যতীত যে দিনগুলো থাকে ওই সময় নারায়ণগঞ্জ কিন্তু খুবই জনবহুল একটা জায়গা। মানে
অনেক মানুষ, বিভিন্ন জেলা থেকে মানুষরা এখানে যায়। এটা একটা ইন্ডাস্ট্রিয়াল এলাকা, তো এখানে চাকরি করে মানে অনেক মানুষ থাকে। আর যখন কোনো ধরনের সরকারি ছুটি বা লম্বা একটা ছুটি পড়ে, তখন তো মানুষ যে যার বাড়িতে চলে যায়। তখন নারায়ণগঞ্জ এলাকাটা মানে ওই জায়গাটা অনেকটাই ফাঁকা ফাঁকা লাগে। তা আমি যে এলাকাটাতে ছিলাম ওইখানে আপনার ধরতে গেলে প্রায় 80% মানুষ ছিল ব্যাচেলার। তো স্বাভাবিক, সবাই যে যার বাড়িতে তখন ঈদের ছুটি কাটাইতে ব্যস্ত। আর আমি একাই এলাকার ভিতরে ঘুরতেছি। কয়েকজনের সাথে দেখা হইলো, পরিচিত এলাকার মানুষ যারা, কয়েকজনের সাথে দেখা হইলো। এরকম করতে করতে যখন রাত 8টা বাজছে, তখন আমি আমার রুমে ফেরত আসি। এসে একটা মুভি চালাইলাম, মুভি দেখতেছি। মুভি দেখতে দেখতে ক্ষুধাও লাগলো, বের হইলাম। তখন প্রায় রাত্র 9টা। বের হওয়ার পরে দেখলাম যে ওখানে হোটেলগুলো পর্যন্ত বন্ধ। কারণ অন্যান্য দিন তো মানুষজন থাকে, হোটেলের মধ্যে খাবারের চাহিদা থাকে, তাই হোটেলগুলো খোলা থাকে। কিন্তু যখন মানুষ নেই তখন তো আর হোটেল তো চলবে না, তো হোটেল তো খোলা রাখবে না তারা, হোটেলও খোলা নেই। আমি আমার রুমে আসলাম, এসে অনলাইনে খাবার অর্ডার করছি একটা অ্যাপের মাধ্যমে, যে অ্যাপটার নামটা আমি এখন নিচ্ছি না, আপনারা সবাই আশা করি বুঝতে পারতেছেন। তো ওইখান থেকে আমি অর্ডার করলাম কাচ্চি বিরিয়ানি, সাথে মুরগির রোস্টও ছিল, শামি কাবাব ছিল, আর ছিল বোরহানি। একা একা সময় কাটাবো যখন, একটু ভালো খাওয়া দাওয়াই করে সময় কাটাই, এটাই ভাবলাম। তো যাই হোক, যথারীতি সময়ের মধ্যে খাবারও চলে আসে। আমি খাওয়া দাওয়া করে রুমের মাঝখানেই ফ্লোরের মধ্যে খাবারের প্যাকেটটা রাখা। আচ্ছা, আমার রুমের বর্ণনাটা একটু দিয়ে নিই আপনাদেরকে। আমার রুমের ভিতরে অ্যাটাচ করা একটা ওয়াশরুম আছে, একটা সিঙ্গেল রুম, অ্যাটাচ করা একটা ওয়াশরুম আছে। আমি তখন কোনো খাট ইউজ করতাম না, একটা মোটা ম্যাট্রেস ইউজ করতাম। আমার মাথার দিকে ছিল একটা জানালা, আর আমার যে ওয়াশরুমটা ছিল সে ওয়াশরুমের পাশে ছিল একটা জানালা। তাই মানে মূলত রুমের যে ফ্লোর আছে সে ফ্লোরের উপরে আমি খাবারের প্যাকেটটা মানে ঠিকঠাক মতো বেঁধে, মানে উচ্ছিষ্ট যে খাবারগুলো ছিল সেগুলো বেঁধে আমি ওখানে রেখে দিয়েছিলাম। এরপরে যাই হোক, আমি মুভি দেখতে ব্যস্ত। রাত প্রায় তখন 12টার উপরে তখন। তা আমার 2 কারে হেডফোন, আমি ম্যাট্রেসের মধ্যে শোয়া, দেওয়ালের দিকে মুখ করা, মানে আমার যে ফ্লোরের যেই জায়গাটার মধ্যে আমি খাবারের উচ্ছিষ্ট অংশগুলো রাখছিলাম সেই দিকটা থেকে অন্য দিকে আমি ফেরা, আমি দেওয়ালের দিকে মুখ করা। তো হঠাৎ না আমার একটু অস্বস্তি লাগতে শুরু করে। আমি ভাবলাম কী ব্যাপার, হঠাৎ করে অসুস্থ লাগতেছে কেন? তো মানে কেন জানি আমি হঠাৎ করে মুভিটা একটু পজ করলাম, আমার ফোনের মুভিটা। তখন আমি আমার রুমের ভিতরে একটা আওয়াজ শুনতে পাই। রুম অন্ধকার করা ছিল, একটা আওয়াজ শুনতে পাই। আওয়াজ শোনার পরে আমি আমার কানের একটা হেডফোন আস্তে করে খুলে রাখি। তখন শুনতে পাই কি হাড্ডি চাবানোর আওয়াজ, কটর মটর করে কে যেন হাড্ডি চাবাইতেছে। আমি আরেকটু ভালোভাবে বোঝার জন্য চেষ্টা করলাম কি ব্যাপার, আওয়াজটা কোত্থেকে আসতেছে। তো একদম ক্লিয়ার বোঝা যাচ্ছে যে আওয়াজটা আমার এই ঘরের ভিতরেই হইতেছে। আমি চিন্তা করলাম যে ঘরের ভিতরে হাড্ডি চাবাইতেছে। তখনও কিন্তু আমি ভয় পাইনি। হ্যাঁ, আমার সাথে প্যারানরমাল অনেক ঘটনাই ঘটছে আগে, যার কারণে আমি এত সহজে ভয় পাই না। আমি তখনও কিন্তু ভয় পাইনি। আমি আসলে ব্যাপারটা বোঝার চেষ্টা করতেছিলাম আর কি। অনেক সময় দেখা যায় কি যে কাঠের যে পোকা সেটা যদি কাটে তখনও কিন্তু একটা কটন মোটর আওয়াজ হয়। আমি ভাবলাম ওইটা ওই ধরনের কোনো আওয়াজ কিনা। দেখলাম যে আস্তে আস্তে না ওই যে হাড্ডি চাবানোর আওয়াজটা একটু জোরে হইতে লাগলো। তখন আমি পুরোপুরি ঘুরে
না গিয়ে আস্তে করে মানে আমি ঘাড়টা একটু ঘুরাইলাম আর কি। আমি তো দেওয়ালের দিকে মুখ করা, মানে আমার যে পিঠ যেই দিকে করা ছিল ওই দিকে মানে আমি ঘাড়টাকে আস্তে করে ঘুরে এলাম। তখন আমি দেখতে পাইলাম কি একটা ছায়া। ছায়াটা দেখতে এমন ছিল যে একজন বোরখা পরিহিত মহিলা যদি ফ্লোরের মধ্যে বসে কোনো একটা কাজ করতে থাকে তাহলে তাকে দেখতে যেমনটা লাগবে ঠিক ওই ধরনের একটা এইটা দেখার সাথে সাথে আমার বুকের মধ্যে তো থক করে একটা বাড়ি দিল। আমি কি করব, আমি কি উঠে দৌড়ে পালাবো নাকি চিৎকার করব না কি করব, আমার মাথায় কোনো কিছু কাজ করতেছিল না এইটা দেখার পরে। তা আমি আসলে হালকা হালকা করে মাথাটা ঘুরিয়ে ওইটাকে একবার দেখতেছি আর চিন্তা করতেছি, মনে মনে দোয়া দূরত পড়তেছি, আয়াতুল কুরসি পড়তেছি। তো আমার এরকম হঠাৎ করে লাউড়াচাড়ার কারণে না একটা শব্দ হয়, মানে একটু হালকা করে একটু শব্দ হয়। ওই শব্দটা হওয়ার সাথে সাথেই দেখলাম কি ওই যে অবয়বটা ছিল, যে ছায়াটা, ওই ছায়াটা একটা লাফ দিয়ে জানলা দিয়ে সোজা বাইরে। এইটা দেখার পরে তো আমি আর আমার ভিতরে নাই, লাফ দিয়ে উঠে বসছি, জোরে জোরে আমি চিল্লাইতে লাগলাম আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে আমি জোরে জোরে চিৎকার করতে লাগলাম। আর এরকমভাবে চিৎকার করতে করতে উঠে কোনো মতো রুমের লাইটটা জ্বালাইছি। রুমের লাইটটা জ্বালাইলাম, জ্বালানোর পরে ওই যে অবয়বটা বৈশা ছিল, মানে পরবর্তীতে মানে যেটা আমি বুঝতে পারলাম ওই অবয়বটা আমার যে খাবারের যে উচ্ছিষ্ট অংশগুলো আমি যে প্যাকেটের মধ্যে রেখে মানে ওই পলিটাকে বেঁধে ওই যে ফ্লোরের মাঝখানে যে রাখছিলাম ওই জায়গাটার মধ্যে বসা ছিল। আমি ওই জায়গাটাতে গেলাম, গিয়ে দেখলাম ওই যে আমার খাবারের যে উচ্ছিষ্ট অংশগুলো ছিল পলিটার মধ্যে রেখে আমি ওইটাকে গিট মেরে বেঁধে রেখেছিলাম, ওই পলিটা খোলা। আর ভালো করে খেয়াল করে দেখলাম যে হাড্ডিগুলা আধা খাওয়া। ওই দিন আমি যখন অনলাইনে খাবারের অর্ডার করছিলাম তখন ফরচুনেটলি কাচ্চি বিরিয়ানিতে আমাকে একটা লেগ পিস দেওয়া হয়েছিল। তো খাসির হাড্ডি তো মোটামুটি শক্ত, ওটা তো আর আমি তো আর চাবাইয়া খাইতে পারি নাই, তো যার কারণে ওইটা ওইভাবেই একদম আস্ত একটা বড় হাড্ডি ওই প্যাকেটের মধ্যেই ছিল। ওই হাড্ডিটা আধা খাওয়া। এটা দেখার পরে মানে আমি বাসা থেকে বের হয়েছি, বের হওয়ার পরে মানে এলাকার ভিতরে যে আমি ঘুরবো, কোনো মানুষকে ডাকবো, মানে এলাকা পুরা শুনশান, একদম নীরব স্তব্ধ একটা জায়গা। যেই এলাকার ভিতরে রাত্র 2টা 3টা 4টা প্রত্যেকটা সময় 24 ঘন্টা কোনো না কোনো ফ্যাক্টরিতে জেনারেটরের আওয়াজ, কোনো ফ্যাক্টরিতে মেশিনের আওয়াজ, কোনো না কোনো জায়গার ভিতরে মানুষের কথাবার্তার আওয়াজ থাকে। এই রকম একটা জনবহুল এলাকা মানে যে কতটা স্তব্ধ হইতে পারে ওই দিন আমি প্রথমবার এক্সপিরিয়েন্স করলাম ওই জিনিসটা। তো আমি যখন বাসা থেকে নেমে একটু হেঁটে সামনে যাইতেছিলাম, ভাবলাম যে এখানে তো একজন গার্ড আঙ্কেল থাকে, যে গার্ড মানে পুরো এলাকার মধ্যে হেঁটে হেঁটে পাহারা দেয়। আমি মূলত ওনাকে খোঁজার উদ্দেশ্যে আমি গেছিলাম। কিন্তু একটু সামনে যেতেই দেখি 7-8টা কুকুর বসে আছে। আমি আবার কুকুরকে খুবই ভয় পাই। তো ওই কুকুর দেখে আমি আর সামনে আগাই না, আমি আমার রুমে ফেরত আসছি। ফেরত এসে আমি চিন্তা করলাম যে যাক আর এরকম একটা ভয়ঙ্কর একটা ঘটনা ঘটে গেছে আমার সাথে, আমি আজকে রাত্রে আর ঘুমাবো না। আমি আজকে রাত্রে বসে যতটুকু পারি দোয়া দূরত পড়বো আর নতুন অন্য কিছু করে আমি সময়টা কাটিয়ে দেওয়ার চেষ্টা করব। বাস এরকম একটা চিন্তা ভাবনা নিয়ে আমি বসলাম। তো আমি কি করলাম, রুমে আসলাম। রুমে আসার পরে দোয়া দূরত পরে আমার পুরো শরীরকে বন্ধ করলাম। বন্ধ করে আবার ফোনের ভিতরে কিছু একটা করতেছিলাম, হয়তো গেম খেলতেছিলাম বা কোনো একটা মুভি দেখতেছিলাম, আমার সঠিক এখন খেয়াল পড়তেছে না। এরকম কিছু একটা মানে
ম্যাট্রেসের উপরে বসছি, ওয়ালের সাথে হেলান দিয়ে ভেবে বসা অবস্থায় আমি ফোন চালাতে চালাতে মানে ঘুমাইয়া গেছি। আমার নিজের কোনো কিছু আর খেয়াল নাই, ঘুমাইয়া গেছি। তো যাই হোক, পরের দিন সকালবেলা যখন ঘুম থেকে উঠলাম, উঠার পরে চিন্তা করলাম যে এই প্যাকেটটার ভিতরে একটা খারাপ একটা জিনিস এসে এখানের ভিতরে মুখ দিছে, এই জিনিসটাকে যত তাড়াতাড়ি পারি রুম থেকে বের করে দেওয়াই ভালো বা ফেলে দেওয়া ভালো। আমি ওই চিন্তা করে প্যাকেটটা নিতে গেলাম। সবচাইতে অবাক করা বিষয় হয়েছে এইটা, যে ওই প্যাকেটের ভিতরে হাড্ডির কোনো নাম গন্ধ ছিল না। এর মানে দাঁড়াইলো ওই যে অবয়বটা পালিয়ে গেছিল, সেই অবয়বটা সে আবার ফেরত আসছে, ফেরত এসে সেই হাড্ডিগুলাকে আবার খেয়ে গেছে। তো এই রকম একটা ঘটনা যখন আমার সাথে ঘটে যায়, তখন তো স্বাভাবিকভাবেই আমি অনেকটা ভয় পাবো, এটা তো খুবই স্বাভাবিক। তো আমি ওই দিন আর নারায়ণগঞ্জে থাকি নাই, কারণ ফ্যাক্টরি খুলতে আরও তো 2 দিন বাকি ছিল। আমি ঢাকায় আমার খালাতো বোনের বাসায় চলে যাই। পরবর্তী ফ্যাক্টরি যখন খুলছে ওই দিন সকালবেলা আমি আবার নারায়ণগঞ্জে ব্যাক করি। তো এই ছিল আমার সাথে ঘটে যাওয়া একটা বাস্তব ভয়ঙ্কর ঘটনা। প্রিয় লিসেনার্স, সবাইকে অনেক অনেক ধন্যবাদ শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য। কেমন লাগলো আমাদের প্রথম মেগা এপিসোড? কমেন্ট করে জানাতে ভুলবেন না, আর লাইক সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন, এটাই আমাদের অনুরোধ। যদি চান আপনার সাথে ঘটে যাওয়া কোনো ভয়ঙ্কর অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করবেন, তাহলে ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন। আপনি চাইলে লিখে আমাদের সাথে শেয়ার করতে পারেন, অথবা ভয়েস রেকর্ডের মাধ্যমেও শেয়ার করতে পারেন। তাহলে আজকে এতটুকুই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মহান আল্লাহর কাছে এই দোয়াই করি। আল্লাহ হাফেজ।